নিদ্রা বেশ শান্ত স্বরেই বলল, আর সে মেয়েটাকে তুমি কিভাবে ঠকালে জারাফ? কিভাবে পায়ে ঠেলে দূরে সরালে? একটুও মায়া হয়নি? এতদিনের সম্পর্কে একটুও ভালোবাসনি ওকে? পাগল ছিল তো তোমার জন্য। শুধু একটুখানি ভালোবাসাই তো চেয়েছিল মেয়েটা, বিনিময়ে কি দিয়েছে ওকে? জারাপ এবার একেবারেই নিশ্চুপ হয়ে গেল। সত্যি ও এখন বুঝতে পারে রোজাবাকে যে ভীষণভাবে ঠকিয়েছে। একটুখানি ভালোবাসা চেয়েছিল, তার প্রতিদানে দু চোখ ভরে অস্ত্র দিয়েছে। ও নিজেও তো ভালোবেসেছিল মেয়েটাকে, এখনো ভালোবাসা আছে ওর জন্য, কিন্তু মাঝে কি যেন হয়ে গেল ওর। টাকার ক্যারিয়ারের পেছনে ছুটতে গিয়ে নিজের বলে রোজাবাকে হারিয়ে ফেললো। যারা বুকে হাত দিয়ে বলতে পারবে রোজাবাকে যতটা ভালোবেসেছে অন্য কেউ তার ধারে কাছেও আসতে পারবে না। নিজের সমস্ত প্রতারণার কথা মনে পড়ে যায় তার। আজকাল যে আয়নার সামনে দাঁড়াতেও পারে না ও, নিজের চোখের সাথে চোখ মেলাতে পারে না। নিদ্রা ফের বলে, আমাকে মই বানিয়ে সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে চেয়েছিলে না? সেটা তো হয়ে গেছে। এত বড় কোম্পানির ম্যানেজার পদে আছো, পরিবার সচ্ছল হয়েছে, তোমার ফ্যামিলির মতো আরও 2-4টা ফ্যামিলি চালানোর ক্ষমতা তোমার এখন আছে। কি বলতে চাও তুমি? আমাকে তো কখনো ভালোবাসোনি, ভালোবেসেছো আমার বাবার টাকাকে। এখন তো সেটল তুমি, তাই বলছি ভুলে যাও আমাকে। চিন্তা করো না, তোমার চাকরি হারাবে না, চাকরি থাকবে, কিন্তু আমি তোমায় বিয়ে করছি না। 5 মাস ধরে যার সাথে সম্পর্কে আছি আমি ওকেই বিয়ে করব। বাবাকেও জানানো হয়ে গেছে, বাবা রাজি। যদিও প্রথমে মত দেয়নি, কিন্তু একমাত্র মেয়ে তো, তাই মেনে নিয়েছে। তুমিও তোমার মায়ের পছন্দ মতো কোনো মেয়েকে বিয়ে করে নিও। আজ সব ক্লিয়ার করে দিলাম। আই হোপ নেক্সট টাইম বিয়ে প্রসঙ্গে কোনো কথা আর তুলবে না তুমি। কথাটা বলে চলে যেতে না নিদ্রা আবারও থেমে গিয়ে বলে, এতদিন তোমাকে ঘোরানোর ইচ্ছে আমার ছিল না জারাফ, তবে তোমাকে এটা বোঝানোর ছিল যে কারো কাছ থেকে ঠকলে, প্রতারিত হলে কেমন লাগে। তুমি যখন রোজবাকে ঠকিয়েছো তখন ওর কেমন লেগেছে, কিসবের মধ্য দিয়ে ও গেছে, জাস্ট সেইটুকু বোঝানোর জন্যই এতদিন কিছু ক্লিয়ার করিনি। আজ ক্লিয়ার করে দিলাম, নাও বাই। কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ায় না নিদ্রা। জারাপ ছাদে রাখা মাটির টপটাতে লাথি মেরে উল্টে ফেলে দেয়, ফলে সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে রয়। ধোয়াতে নিজের মাথার চুল খামচে ধরে ধপ করে বসে পড়ে ফ্লোরে। লাল কামিজ পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল সামনে নিয়ে চুল মুছছে রোজবা। গায়ে ওড়না নেই, বিছানার এক কোণে ফেলে রাখা। সে সময় বেরিয়ে আসে নুহাস, পরনে ট্রাউজার আর গলায় ঝুলানো টাওয়াল। টাওয়ালের এক মাথা দিয়ে চুল মুছতে মুছতে বেরিয়েছে ও। আয়নার সামনে দাঁড়িয়ে রোজবাকে চুল মুছতে দেখে সেদিকে এগিয়ে যায় ও। রোজবা তখনও খেয়াল করেনি ঠান্ডা দুটো হাত আচমকা কামিজের ভেতর দিয়ে পেট পেঁচিয়ে ধরতে মৃদু কেঁপে ওঠো। চমকে পেছন ফিরে তাকায়, নুহাসকে দেখে দ্রুত ওড়নার দিকে এগিয়ে গেলেই নুহাস হাত ধরে টেনে কাছে নিয়ে আসে। দুকাঁধে হাত রেখে রোজবার মুখের দিকে ঝুঁকে বলে, কি লুকাবে আমার থেকে? কোনো কিছু কি আমার অদেখা আছে? সরাসরি নুহাসের এমন কথায় লজ্জায় নুয়ে যায় রোজবা। নুহাস মৃদু হাসে। রোজবার নাকের ডগায় চুমু খেয়ে বলে, এখন থেকে তুমি চাইলে বাসায় আমার সামনে ওয়েস্টার্ন পরেও থাকতে পারো, যেমন টি শার্ট, শর্ট প্যান্ট, 3/4, মিনি স্কার্ট, শার্ট, জিন্স, আরও যা যা মনে যায় তোমার। আমার কোনো আপত্তি নেই। তবে হ্যাঁ, ওয়েস্টার্ন পরে বাইরে বেরোনো যাবে। আমি চাই না আমার বইয়ের অন্য রূপ আমি নুহাস দিন ব্যতীত অন্য পুরুষ দেখুক। রোজবা আমতা আমতা করে বলে, আপনি যেরকম বলবেন সেরকমই হবে। আচ্ছা, তাহলে কালকে ওয়েস্টার্ন নিয়ে আসবো। আমার বউকে সব রূপে দেখার অধিকার আমার আছে, রাইট? আমি সব রকম ভাবেই দেখতে চাই তোমাকে। কথাগুলো রোজবার কানের কাছে মুখ নিয়ে বলল। রোজবা চুপচাপ দাঁড়িয়ে রয়। হঠাৎ কলিং বেল বাজতে রোজবা নুহাসের থেকে দূরে সরে দাঁড়ায়। নুহাস টি শার্ট গায়ে জড়িয়ে বলে, তুমি এখানেই দাঁড়াও, আমি দেখছি। চলে যায় নুহাস। রোজবা চুল আঁচড়ে গায়ে ওড়না চড়ে বিছানায় বসে পা দোলাতে শুরু করে। মিনিট 2 বাদেই নুহাস বাইরে থেকে ডাকে রোজবাকে। হন্তদন্ত হয়ে ছুটে যায় রোজবা। নুহাস ডাইনিংয়ে খাবার সাজাচ্ছে। রোজবা ভ্রু কুঁচকে বলে, এত সব খাবার? হাসান ভাই দিয়ে গেল, মামি পাঠিয়েছে। মামি ফোন করে বললো আজ রেস্ট নিয়ে কাল একবার তোমায় নিয়ে যেতে ও বাসায়। মাঝরাতে ছাদে বসে চন্দ্র বিলাস করছে কিয়ান আর ফারিন। আকাশের ওপালে চাঁদ উঠেছে আজ, দেখতে ইয়া বড় গোলাকার থালার মতো। ছাদে রাখা বড় দোলনায় বসে দুজনে, কিয়ানের কাঁধে ফারিনের মাথা। দুজনেই দোল খাচ্ছে দোলনায়। ফারিনের তো বেশ লাগছে। কিয়ানেরও অনেক আগে থেকে ইচ্ছে ছিল এরকম একটা রাতে ফারিনের সাথে বসে আকাশের চাঁদ দেখার, গায়ে চাঁদের আলো মাখার। নীরবতা ভেঙে ফারিন বলে, আমাদের একটা বেবি হলে বাবা মেনে নেবে আমাদের, তাই না কিয়ান? ফারিনের এমন প্রশ্নে কিয়ান চমকে তাকায়, পাল্টা প্রশ্ন ছড়ে, কেন বলছো এসব? দেখো না, আজ ফোন দিলাম বাবাকে, বাবা আমার গলায় আওয়াজ পেয়ে ফোন কেটে দিল। মাকে ফোন দিয়েছিলাম, মা কথা বলেছেন, তবে সেটা না বলার মতো টিভি সিরিয়ালে তো দেখাই নাতি নাতির মুখ দেখলে দুই পরিবার সবাই মেনে নেয়। চলো না আমরা ভেবে প্ল্যান করি। আমার যে কষ্ট হচ্ছে এভাবে থাকতে। কিয়ান ফারিনকে বুকে চেপে ধরার মাথায় হাত বোলাচ্ছে। ফারিন কিয়ানের শার্ট খামচে ধরে নিঃশব্দে কাঁদছে। যদিও এই কান্নার শব্দ হচ্ছে না, কিন্তু কিয়ান বেশ বুঝতে পারছে বউটা কাঁদছে। মনে মনে কিয়ান ঠিক করলো কালকে একবার ফারিনকে বাবার সামনে নিয়ে দাঁড়াবে। তারপর কিয়ানও দেখবে আসাদ সাহেব কি করে ওদের মেনে না নেয়।
আড়মোড়া ভেঙে উঠে বসে রোজবা ফোন হাতের সময় দেখে সকাল 11:30। দ্রুতই বিছানা ছেড়ে ওঠে। সে তো 7টায় অ্যালার্ম দিয়ে রেখেছিল, তাহলে অ্যালার্ম বন্ধ হলো কি করে? ইস, লোকটা না খেয়ে আছে নিশ্চয়ই, অফিসকে চলে গেল। এত বেলা অবধি ঘুমালো কি করে? অ্যালার্মের শব্দে তো ঘুম ভেঙে যাওয়ার কথা। তড়িঘড়ি করে রুম থেকে বের হয়, সারা বাড়ি খোঁজে, কোথাও নেই নুহাস। হতাশ শ্বাস ফেলে আবার বেডরুমে চলে আসে। ফ্রেশ হয়ে টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বিছানায় গিয়ে বসে সে। পানি খাওয়ার জন্য গ্লাস হাতে নিতেই নজরে আসে বেডসাইড টেবিলে খাবারের প্লেট রাখা, সাথে একটা চিরকুট। রোজাবা মুচকে এসে চিরকুট হাতে নেয়, তাতে লেখা, ব্রেকফাস্ট খেয়ে নাও, একটা কাজে বাইরে যাচ্ছি, একেবারে দুপুরে খাবার নিয়ে আসবো। রোজাবা খাবারের প্লেটের ঢাকনা সরিয়ে বিছানায় বসে নাস্তা সেরে নেয়। প্লেট নিয়ে ধুয়ে সিঙ্কে রাখতে নুহাসের আগমন। টেবিলের উপর খাবার প্যাকেট রাখা। রোজাবার কাছে এসে বলে, বাসায় তো রান্না করে নিতে পারতাম। হ্যাঁ পারতে, কিন্তু আমার ইচ্ছা হয়নি আজ আমার বউ রান্না করবে। রুমে চলো। কথাটা বলে নুহাস নিজেই রোজাবার হাত ধরে টেনে রুমে নিয়ে যায়। বিছানার উপর এক গাদা শপিং ব্যাগ রাখে। রোজাবা ব্রুকুসকে বলে, এত শপিং ব্যাগ কিসের? সব তোমার, দেখো খুলে। রোজাবা কৌতূহল বশত সবগুলো ব্যাগ খুলে দেখতে ওর চোখ চড়ক গাছ। সবগুলো ব্যাগ ভর্তি মেয়েদের জামা কাপড়, শার্ট, টি শার্ট, জিন্স, ত্রিকটার, ট্রাউজার, শর্ট স্কার্ট, শর্ট জিন্স, শাড়ি আর অনেক কিছু নিয়ে এসেছে। রোজাবার মনে হচ্ছে সম্পূর্ণ একটা শপিং মলে যেন তুলে নিয়ে এসেছে নুহাস। আর রোজাবা হতাশ শ্বাস ফেলে বলে, এসব কি করছেন আপনি? একসাথে এত জামা কাপড় কেউ কিনে? আর তাছাড়া এসব জামা কাপড় পরি আমি, এইসব পরে অভ্যস্ত না আমি। এখন থেকে অভ্যাস করবে। আমি অনুমতি দিচ্ছি তোমায়, তবে সেটা শুধুমাত্র আমার সামনেই পড়ার জন্য, এবং শুধুমাত্র এই বাসার মধ্যে, আমি ব্যতীত অন্য কারো সামনে না। রোজাবা কিছু বলার মতো আর খুঁজে পেল না। নুহাস সেখান থেকে একটা কালো টি শার্ট আর একটা শর্ট জিন্স প্যান্ট হাতে নিয়ে রোজাবার দিকে এগিয়ে দিয়ে বলে, এটা পড়বে গোসলের পর। রোজাবা বড় বড় চোখে তাকিয়ে বলে, অসম্ভব। নুহাস ভ্রুকুসকে প্রশ্ন করে, কেন? টি শার্ট আর ট্রাউজার অবধি ঠিক আছে, তাই বলে শর্টস জিন্স পারবো না আমি। এখন তো তাও শর্ট জিন্স টি শার্ট দিচ্ছি, একেবারে বস্ত্রহীন তোমাকেও দেখেছি কিন্তু আমি। অসভ্য লোক একটা। আগে তো এমন ছিলেন না, এখন এত লাগাম ছাড়া কথাবার্তা কিভাবে বলেন আপনি? আগে কি তুমি আমার বউ ছিলে? বউ হবার পর লাগাম ছাড়া কথা বলি, তাই অসভ্য তকমা লাগিয়ে দাও। আর যদি বউ হওয়ার আগে বলতাম, তাহলে তো গণপিটুনি খাওয়াতে আমায়। রোজাবা জামা কাপড় গোছাতে শুরু করে, বলে, হ্যাঁ তাই করা উচিত। নুহাসও হাত লাগায় কাপড় গোছাতে। এই মুহূর্তে রোজাবা নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী একজন মনে হচ্ছে। এই যে নুহাস সর্বদা যেভাবে ওর পাশে আছে, ওর এত যত্ন নিচ্ছে, এত ভালোবাসা দিচ্ছে। আচ্ছা, এত ভালোবাসা যায়? একটা মানুষ এতটা নিখুঁতভাবে ভালো কি করে বাঁচতে পারে? সবকিছু গুছিয়ে কাবাটে রেখে নুহাস বলে, চলো শাওয়ারে যাই। আপনি যান। তুমি যাবে না? যাব, তবে আপনার সাথে না। কেন কেন? মনে নেই কাল কি করছিলেন? নুহাস ইনোসেন্ট হেসে বলে, ইলিগাল কিছু করিনি তো, আমার তো রাইট আছে রোজবা। হ্যাঁ সে আছে, তাই বলে। নুহাস চট করে রোজাবাকে কোলে তুলে নিয়ে বলে, আর কোনো কথা না। বলে রোজাবাকে কোলে করে নিয়ে ওয়াশরুমে চলে যায় নুহাস। রোজাবা চেয়েও আর কিছু বলতে পারলো না। এদিকে কিয়ানাস ফারিনকে নিয়ে ওদের বাড়ি এসেছে। আসাদ সাহেব বাড়িতে নেই। ফারিনের মা ব্যতিব্যস্ত হয়ে মেয়ে জামাইকে ঘরে নিয়ে যান। ফারিনের ছোট বোন তারিন আর ওদের মা মিলে ইতিমধ্যে হরেক রকমের নাস্তার তোড়জোড় করছে। বিয়ের পর মেয়ে জামাই এই প্রথম বাড়িতে এসেছে। বিয়েটা যেভাবেই হোক, কিয়ান তো এই বাড়ির বড় জামাই। ফাহিমা বেগম কয়েক মিনিটের মধ্যে হরেক রকমের নাস্তা সামনে এনে রাখলো। ফাহিমা বেগম আর তারিনের জোরাজোরিতে কিছুটা নাস্তা মুখে দেয় কিয়ান। তবে ফারিন এসেছে পর থেকে একদম চুপচাপ, ভয়ার্ত চোখ, ভয় যেন সিটিয়ে আছে। বাবার মুখোমুখি হবে কি করে ও? বাবাকে ওকে ক্ষমা করে বুকে টেনে নিবেন? কিয়ান যেন চট করে তার বউয়ের মন বুঝে ফেললো। ফারিনের হাত ধরে চোখ দিয়ে আশ্বস্ত করলো, ভয় পেও না, আমি আছি, সব ঠিকঠাক হবে। ভরসার হাত পেয়ে ফারিন কিছুটা শান্ত হলো। তখনই ঘরে ঢোকেন আসাদ সাহেব। সোফায় কিয়ান ফারিনকে দেখে এক পলক তাকান সেদিকে। ফারিন দাঁড়িয়ে যায়, চোখে অশ্রুরা এসে জমা হয়েছে। অস্ফুট স্বরে বলে, বাবা। বলতে আসাদ সাহেব না দেখার ভান করে পাশের রুমে চলে যান। টুপ করে দু চোখ বেয়ে নোনাচাল গড়িয়ে পড়ে ফারিনের। ফাহিমা বেগম ফারিনের কাঁধে হাত রেখে বলে, গিয়ে কথা বল, দেখবি একদম মুখ ঘুরে থাকতে পারবে না। ফারিন কাঁদো কাঁদো চোখে তাকায় কিয়ানের দিকে। কিয়ান ইশারায় যেতে বলে। ফারিন গুটি গুটি পায়ে পাশের ঘরে যায়। আসাদ সাহেব ততক্ষণে পরনের শার্ট খুলে ফতুয়া গায়ে জড়িয়েছে। ফারিন বাবার পায়ের কাছে বসে পড়ে গিয়ে আসাদ সাহেব উঠে যেতে চাইলে ফারিন বাবার দুই পা চেপে ধরে কান্নারত কণ্ঠে বলে, বাবা, ও বাবা, কথা বলো না আমার সাথে। তোমার মেয়ে না হয় একটা অন্যায় করে ফেলেছে, তাই বলে তাকে কি কখনো আর ক্ষমা করাবে না তুমি? বাবা প্লিজ কথা বলো না। আমি তোমাদের দুজনকেই আমার জীবন থেকেও বেশি ভালোবাসি বাবা। প্লিজ আমার থেকে মুখ ঘুরিয়ে দেখো না, আমার কষ্ট হয় তোমাদের ছাড়া থাকতে।
আসাদ সাহেব বুকে পাথর চাপা দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। ওনারও যে কষ্টে বুক ফেটে যাচ্ছে। এতদিন বাদে মেয়েকে দেখে যে বুকে আঘাত নিতে ইচ্ছে করছে, কিন্তু অদৃশ্য কোনো কিছু যেন ওনাকে বেঁধে রেখেছে। ফারিনের দিকে ঘুরতে দিতে চাইছে না। ফারিন আসাদ সাহেবের পা জড়িয়ে ধরে তার হাঁটুতে মুখ গুঁজে শব্দ করে কাঁদছে আর এটা সেটা বলছে। শেষে আসাদ সাহেব আর অভিমান ধরে রাখতে না পেরে মেয়েকে উঠিয়ে আগলে নেয় নিজের বুকে। বাবা মেয়ে দুজনকে জাপড়ে ধরে হাউমাউ করে কাঁদছে। খুব যত্নে মেয়ের মাথায় বুলিয়ে দিচ্ছে হাত। দরজার বাইরে থেকে কিয়ান, ফাহিমা বেগম আর তারিন বাবা মেয়ের মিলন দৃশ্য দেখে খুশিতে তাদের চোখে জল এসে ভিড় জমায়। সকলের চোখে আজ পানি। এ কোনো কষ্টের কান্না নয়, এ যেন সুখের কান্না। বহু প্রতীক্ষার পর বাবা মেয়ের মিলনের কান্না, মান অভিমান ভাঙার কান্না। আমি হেল্প করি। খাওয়া দাওয়া শেষে ডাইনিং এ সবকিছু গোছগাছ করছিল রোজবা। সে সময় নুহাস কথাটা বলে। রোজবা মুস্কি হেসে বলে, অলমোস্ট ডান, আপনি ঘরে গিয়ে রেস্ট নিন, আমি এক্ষুনি আসছি। শিওর পারবে একা সব কিছু? আমাকে কি আপনার বাচ্চা মনে হয় নুহাস? না তো, বাচ্চা হলে কি আর তোমায় বিয়ে করতাম? এই ওয়েট, তুমি মাত্রই কি বললে আমায়? রোজবা ভ্রুকুসকে প্রশ্ন করে। কি আবার বললাম? লাস্ট কথাটা কি ছিল? কেন নুহাস? ফাইনালি নাম ধরে ডাকলে? হ্যাঁ ডাকলাম, আমারই তো বর। হ্যাঁ, আপনারই বর। আপনার বরের ভীষণ ভালো লেগেছে তার বউয়ের মুখ থেকে নিজের নাম শুনতে পেরে। এখন থেকে তাহলে নাম ধরে রাখবেন। সাথে আপনি আগে সাইডে রেখে তুমি করে বললে আপনার বর আরো খুশি হয়ে যাবে। রোজবা আমতা আমতা করে বলে, তুমি? হ্যাঁ তুমি। কেন, কোনো সমস্যা? চেষ্টা করব। হ্যাঁ, চেষ্টা করতে করতেই তো মাস 6 কাটিয়ে দিলেন আপনি। আরো কত মাস, কত বছর পর হয় আল্লাহ ভালো। আপনিটাই ঠিক আছে না? আমার অস্বস্তি হয় তুমি করে বলবো এটা ভাবতেই। ঠিক আছে, আপনি আপনার অস্বস্তি নিয়েই থাকুন। আজ থেকে তবে আমিও আপনি করেই বলছি আপনাকে। কথাটা বলে খানিকটা রাগ দেখে বেডরুমে চলে যায় নুহাস। আর রোজবা সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। এই লোকটা হঠাৎ করে তুমি টাকা নিয়ে পড়লো কেন? আপনি তো ঠিক ছিল, এবার নিজের উপরই রাগ হলো। নাম ধরে কেন বলতে গেল? নাম ধরে বলাতেই তো কথা এত দূর এগোলো, নয়তো এই টপিক ওঠার প্রশ্নই আসে না। হ্যাঁ আমারই তো বর, তুমি বললে সমস্যা কোথায়? লজ্জা পাওয়ার কি আছে রুজবা? সে তো একান্ত নিজের, তোর অনেক কাছের, তাকে তুমি বলবি, এটা তো বেশ কথা। লোকটার কি ইচ্ছে করে না তোর থেকে তুমি ডাক শুনতে? এই অবধি তো লোকটা মুখ ফুটে কিছুই চায়নি, শুধু তুমি ডাকার আবদারটা করেছিল। এইটুকুও তুই রাখতে পারবি না? লোকটা তো তোর জন্য কত কিছু করে, আর তুই সামান্য লাজ লজ্জা ভেঙে তুমি বলতে পারবি না? তা হবে না, একদমই হবে না। তোকে নুহাসকে তুমি করে বলতেই হবে, আর সেটা আজ এই মুহূর্তে থেকে। নিজে নিজে এসব বিড়বিড় করে হাতের কাজ সেরে নেয় রোজবা। তারপর এগিয়ে যায় বেডরুমের দিকে। মনস্থির করে নিয়েছে সে আজ থেকে নুহাসকে তুমি করে বলবে, লজ্জা একদম পাবে না। নিজের বরের কাছে আবার কিসের লজ্জা? রোজবা ঘরে গিয়ে দেখে নুহাস বিছানার হেডবোর্ডের সাথে বালিশ দিয়ে হেলান দিয়ে বসে ফোন দেখছে। রোজবা কোনো কিছু না বলে সরাসরি নুহাসের উপরে গিয়ে শুয়ে পড়লো। জড়িয়ে ধরে মাথা রাখলো নুহাসের বুকে। নুহাস রোজবার মাথায় থুতনি ঠেকিয়ে তখনও ফোন দেখায় ব্যস্ত। রোজবা মাথা উঁচু করে নুহাসের দিকে তাকিয়ে বলে, খুব বেশি রাগ করেছো? নুহাস নিরুত্তর। রোজবা ফের বলল, নুহাস শোনো না। নুহাস এবারও কথা বলল না, চুপচাপ ফোন দেখছে, যেন সে রোজবার কোনো কথাই শোনেনি। রোজবা নুহাসের ফোন কেড়ে নিয়ে বিছানার এক পাশে ফেলে রাখে। নুহাসের থুতনি ধরে নিজের দিকে ঘুরিয়ে বলে, তুমি করে বলছি তো, এখন রাগ দেখিয়ে কথা বলছো কেন? আমি কিন্তু এবার সত্যি সত্যি কেঁদে দেবো এরকম করলে। বলতে বলতে রোজবার চোখে জল জমে। নুহাস মুচকে এসে রোজবাকে জাপড়ে ধরে নিজের সাথে বলে, তোমার জন্য কি এখন একটু শান্তিতে রাগও করতে পারবো না বউ? এত কিউট ভাবে তুমি বললে কি আর রাগ করে থাকা সম্ভব? তো আবার তোমার উপর আমার কোনো রাগ নেই, আর রাগ দেখাতেও পারবো না। আমি তো শুধু তুমি শোনার জন্য এরকমটা করেছি। দেখতে চাইছিলাম তুমি করে বলো কিনা, কিন্তু এখন তো দেখি আমার বউ তুমি বলার সাথে সাথে আবার খেতেও দেয়। আপনি খুব খারাপ বদ লোক একটা। আবার আপনি? এবার কিন্তু সত্যি সত্যি রাগ করবো। না, আর রাখতে দিলে তো আমি। কথাটা বলে রোজবা শক্ত করে জড়িয়ে ধরে নুহাসকে। নুহাস মৃদু হেসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, সব সময় তুমি বলবে কিন্তু। নুহাস রোজবাকে নিজের সাথে মিশিয়ে নেয়। টি শার্টের ভেতর দিয়ে হাত ঢুকে স্লাইড করতে থাকে তার উন্মুক্ত পিঠে। রোজবা মৃদু কেঁপে ওঠে, চোখ কিসে বন্ধ করে নুহাসের বুকে মুখ গুজে। নুহাস হাত ছুঁড়ে টি শার্টের গলা ডান কাঁধ দিয়ে খানিকটা বাহুতে টেনে নামিয়ে দিয়ে ছোট ছোট চুমু খায় রোজবার কাঁধে, ঘাড়ে, গলায়। রোজবা তখন কিছু চোখ বন্ধ করে রেখেছে, খামচে ধরেছে নুহাসের বুক। এদিকে আসাদ সাহেব নিজে রোমান সাহেবের কাছে ফোন দিয়ে ওদের থাকার জন্য অনুমতি নেয়। সকলেই ভীষণ খুশি আসাদ সাহেব ওদের মেনে নেওয়াতে। সকালে বাবা মেয়ের মিলনের পরে আসাদ সাহেব দ্রুত বাজারে যান। মেয়ে জামাই এই প্রথম বাড়িতে এসেছে। বাজার সাদার একটা ব্যাপার স্যাপার আছে না, ভালো মন্দ রেঁধে বেড়ে খাওয়াতে হবে তো। তাই তিনি আর দেরি করেননি বাজারে যেতে। ফাহিমা বেগমও তৎক্ষণাৎ রান্না বসিয়ে দেয়।
খাবার টেবিলে একসাথে খেতে বসেছে আসাদ সাহেবের পরিবার বলতো ওনার স্ত্রী, 2 মেয়ে আর মেয়ের জামাই অর্থাৎ কিয়ান। টেবিলের প্রায় সব খাবারই কিয়ানের হাতের কাছে, প্লেটের আশেপাশে। অনেক পদ রান্না করেছেন ফাহিমা বেগম। এলাহি আয়োজন করে ফেলেছে, কিছু মুহূর্তেই সকলে খাওয়া শুরু করেছে। আসাদ সাহেব এটা ওটা উঠিয়ে দিয়েছে কিয়ানের প্লেটে। ফাহিমা বেগম আর ফারিনকেও বলছে দিতে। কিয়ান খাওয়া বাদ দিয়ে শুকনো ঢোক গেলে ফারিনের দিকে তাকায়। ফারিন মুখটি ফেসে ডন কেয়ার ভাব নিয়ে খাওয়ায় মনোযোগ দেয়। ফাহিমা বেগম বড় মাছের মাথা কিয়ানের প্লেটে দিতে যেতেই কিয়ান অসহায় স্বরে বলে, আর না প্লিজ, অলরেডি আমার প্লেটে মাছ মাংসে ভর্তি, এগুলো শেষ করতে পারি কিনা সন্দেহ। আর দিয়েন না, লাগলে আমি নিয়ে নিব। নিদ্রার বিয়ে আজ জারাফের সাথে নয়, কয়েক মাস আগে হওয়া বিয়ে রাহাতের সাথে। ঘরোয়াভাবে আয়োজন সারবে জহির সাহেব। জারাফরা সপরিবারে উপস্থিত। জারাফের আসার কোনো ইচ্ছেই ছিল না। জারাফের মা এক প্রকার জোর জবরদস্তি করে নিয়ে এসেছে। জহির সাহেবের জন্যই আজ এই অবস্থানে আছে যারা বেশ সচ্ছলভাবে নিজের পরিবার চালাচ্ছে। হ্যাঁ, জারাফের মায়েরও খারাপ লাগছে। নিদ্রার সাথে বিয়ে ঠিক, আংটি পরানো অবধি ছিল, শুধুমাত্র ডেট দেওয়াটা ছাড়া। অথচ এই মেয়ে কিনা ওনার ছেলেকে ঠকিয়ে অন্য ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে আজ তাকে বিয়ে করছে। জারাফের কাছে বেশ অপমানের বিষয় এটা, জারাফের মায়ের কাছেও তাই। তবুও আসতে বাধ্য হয়েছে ওনারা। জহির সাহেব বেশ লজ্জিত, ক্ষমাও চেয়েছেন বারবার। ওনার মুখের দিকে তাকিয়ে আসা রাহাত আর নিদ্রা পাশাপাশি বসে আছে। দুজনের মুখে প্রিয়জনকে সারা জীবনের জন্য নিজের করে পাওয়ার খুশি উপচে পড়ছে। মানিয়েছে দুজনকে বেশ। বিয়ে পড়ানো শুরু হলো। জারাফের লজ্জায় অপমানে মুখটা ফ্যাকাশে হয়ে আছে, তাই সেখান থেকে উঠে নিদ্রাদের বাসার ছাদে উঠে যায়। জারাফের যাওয়ার দিকে তাকিয়ে নিদ্রা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে, আই এম সরি জারাফ, আমার আর কিছু করার ছিল না। তোমাকে ভীষণ পছন্দ ছিল আমার। পছন্দটা ততদিন অবধি ছিল যতদিন অবধি রুজবা নামের ওই মিষ্টি মেয়েটা আমার অজানা ছিল। তোমার ক্যারিয়ার আর টাকার জন্য তুমি রুজবাকে ছেড়ে আমাকে চুজ করেছিলে, ভালোবেসে চুজ করনি। কিভাবে থাকতাম তোমার সাথে আমি? টাকার জন্য রুজবাকে ছেড়ে আমায় চুজ করেছো। 2 দিন বাদে টাকার পেছনে ছুটতে গিয়ে আমাকেও যে ছুঁড়ে ফেলবে না তার কোনো গ্যারান্টি ছিল না তো। রুজবাকে ভালোবেসেও টাকার জন্য ছেড়েছো, আর সেখানে তুমি তো আমাকে চুজই করেছিলে টাকার জন্য। তোমার চোখে আজও মাঝে মাঝে রুজবার জন্য যে ভালোবাসাটা দেখা যায় সেটা আমার জন্য কখনোই দেখিনি আমি। তাই রিস্ক নিলাম না তোমায় বিয়ে করার। রুজবা তো লাইফে বেস্ট পারসন পেয়েছে, যে রুজবাকে প্রতিনিয়ত ভালো রাখছে, অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। আমি যে নিঃস্ব হয়ে যেতাম একেবারে, তাই তো সরে এসেছি। হ্যাঁ, আমার সরে আসার ধরনটা ভুল ছিল। আমি তোমাকে ঠকিয়েছি, কিন্তু আমি এরকমটা না করলে যে তুমি রোজবার কষ্টটা কোনো কালেই বুঝতে না পারলে আমাকে ক্ষমা করে দিও। আল্লাহর কাছে দোয়া করি তুমিও লাইফের বেস্ট একজনকেই পাও, যাতে। ছাদে দাঁড়িয়ে একাধারে সিগারেট টানছে জারাফের যখন প্রচন্ড রাগ হয় বা কষ্ট লাগে তখনই ও মাত্রাতিরিক্ত সিগারেট টানে। এটা ওর ব্যাড হ্যাবিটও বলা যায়। একদিকে সিগারেটের ধোঁয়া শূন্য ছাড়ছে, অন্যদিকে চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরছে। জারাফ নিদ্রাকে ভালোবাসে না, তবুও ওর থেকে ঠকে কি এতটা কষ্ট হচ্ছে ওর। আর রুজবা ওকে ভালোবেসে ঠকেছিল, তাহলে সেই মুহূর্তে রুজবার মনের অবস্থা কেমন ছিল আজ বেশ ভালোভাবেই বুঝতে পারছে সে কাঁদছে আজ। সেদিন রুজবার ভালোবাসা পায়ে ঠেলে দূর দূর করার জন্যই আজ কাঁদছে সে, নিদ্রার জন্য না। নিদ্রার জন্য ভালোবাসা ছিল না তো, ভালোবাসা তো ছিল নিদ্রার বাবার টাকাকে। আর রুজবাকে ভালোবেসেছিল সে মন থেকে। দুজনকে ভালোবেসেছে, তবু টাকার মোহে আটকে সে ভালোবাসা নিজের ভুলেই হারিয়ে ফেলেছে। এসব ভাবছে আর কষ্টে বুক চিনচিন করছে তার। পরমুহূর্তে কষ্টটা আরো মাথা ছাড়া দিয়ে উঠলো নুহাসের কথা মনে হতেই। ছেলেটা রুজবাকে প্রতিনিয়ত স্পর্শ করে। রুজবার স্বামী নুহাস, যা এই মুহূর্তে সে মেনে নিতে কষ্ট হচ্ছে জারাফের। কাঁধে হাতের স্পর্শ পেতে চোখের পানি মুছে পেছন ফিরে তাকায়। জয়ীকে দেখে হাতের সিগারেট ফেলে দিয়ে পায়ে পেশে জয়ী প্রশ্ন করে, নিদ্রাপু জন্য কষ্ট হচ্ছে। নিদ্রাপুকে অনেক ভালোবেসে ফেলছো তাই না? না, কষ্ট না হলে ভালো না বাসলে কাঁদছো কেন? তুই সেদিন ঠিকই বলেছিলি। রোজবার চোখের পানির ভার আমি সইতে পারছি না রে আজ। মনে হচ্ছে কয়েকশো টন ওজনের ভারী পাথর আমার বুকে চাপা দিয়ে রেখেছে কেউ। রোজবাকে ভালোবেসেছিলাম আমি, আর নিজের ভালোবাসার মানুষটাকেই ঠকিয়েছি দিনের পর দিন। একটা সময় তো পায়ে ঠেলে দূরে সরালাম, আজ দেখ তার মতো করেই আমিও কারো পায়ে ঠেলার জিনিস। নিদ্রাও আমাকে পায়ে ঠেলে দূরে সরালো। তফাৎ শুধু রোজবাকে ভালোবেসেছিলাম মন থেকে, আর নিদ্রাকে বিয়ে করতে চেয়েছিলাম সফলতার জন্য, টাকার জন্য। দিন শেষে নিদ্রাকে ভালো না বেসেও আজ আমি ঠকে গেলাম। জহির কষ্টে চোখে পানি চিকচিক করছে। ওর ভাইয়ের কষ্টের কিছুতেই সহ্য হচ্ছে না। হ্যাঁ, ওর ভাই রুজবাকে ঠকিয়েছে। প্রেমিক হিসেবে খারাপ ছিল, কিন্তু ভাই হিসেবে তো পৃথিবীর শ্রেষ্ঠ ভাই সে ভাইয়ের কষ্ট সহ্য করবে কি করে? আচমকা জারাফকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দেয়। জারাফ বোনের মাথায় হাত বুলিয়ে মুচকি এসে বলে, কাঁদছিস কেন পাগলি? জয়ী কাঁদতে কাঁদতে বলে, তুমি একদম কষ্ট পেও না ভাইয়া। লাল টুকটুকে বউ এনে দেবো তোমায়, যে তোমাকে নিদ্রাপুর প্রতারণার কথা আর রোজিবাপুর ভালোবাসার কথা কখনো মনে করতে দেবে না। আর
যে তোমাকে তার সবটুকু ভালোবাসা দিয়ে নিদ্রাপু আর রোজাপুরকে ভুলিয়ে দেবে। বোনের কথা এত কষ্টের মাঝেও একগাল হাসে যারা। ঘড়ির কাটার ঠিক রাত 9:50 নুহাস বেরিয়েছে বিকেলে। যাওয়ার আগে বলেছে যে সাইটে ওদের নিউ প্রজেক্টের কাজ চলছে সেখানে যাচ্ছে একটু। সবকিছু ঠিকঠাক চলছে কিনা সেটাই দেখতে যাবে। এটাও বলেছিল 7টা 7:30 নাগাদ ফিরবে সে। অথচ এখন 10টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি আছে। রোজাবা সারা বাড়িতে পাইচারি করছে। ওর একা একা ভালো লাগছে না, একটু ভয় ভয় লাগছে। পুরো বাড়িতেও একা, ভয় তো লাগবেই। নুহাসের উপর রাগ হচ্ছে ওর, ভীষণ রকমের রাগ যাকে বলে। এজন্যই ও নিজের পরিবার ছেড়ে এত দূরে আসতে চায়নি। কিন্তু নুহাস তা শুনল না। 10:05 কলিং বেল বেজে ওঠে। রোজাবা গিয়ে ওঠে, দরজা খুলে দেয়। নুহাসকে দেখে অভিমানে গাল ফুলিয়ে বেডরুমের দিকে হাঁটা দেয়। নুহাস দরজা আটকে দ্রুত বউয়ের পেছনে যায়। তার বউ যা রেখে বোম হয়ে আছে এটা সে 100% শিওর। চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছে রোজাবা। নুহাস আর বিছানায় গেল না, চাবার থেকে ট্রাউজার আর টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। মিনিট 10 বাদে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে সে। শুধু ট্রাউজার পরার, গলায় টাওয়াল ঝোলানো। টাওয়ালটা সোফায় রেখে বিছানায় চলে আসে। চাদরের ভেতরে ঢুকতে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে রোজাবাকে। রোজাবার চুলে নাক ঘষে বলে, রেগে আছো রোজবা? না তো, মহা আনন্দে আছি। আচ্ছা, মহা আনন্দে থাকলে তো এতক্ষণে এদিকে ঘুরে আমার গলা জড়িয়ে ধরে আমার ঠোঁটে ঠাস করে দুটো চুমু খাওয়ার কথা ছিল। চুমু না খেয়ে উল্টো ঘুরে আছো কেন? রোজাবার তৎক্ষণাৎ ঘুরে যায় নুহাসের দিকে। নুহাসের গলা জড়িয়ে ধরে দাঁত দিয়ে শক্ত করে কামড়ে ধরে নুহাসের নিচের ঠোঁট। তীব্র ব্যথাটাও হজম করে নেয় নুহাস হাসি মুখে। রোজাবাকে জড়িয়ে ধরে ওভাবে শুয়ে থাকে। রোজাবা খানিক বাদি ছেড়ে দেয় নুহাসকে। ঠোঁটের দিকে তাকিয়ে দেখে ওর দাঁতের দাগ বসে গেছে একেবারে, ফুলে উঠেছে। তৎক্ষণাৎ দু চোখে জলে ভরে ওঠে। রোজাবা কাঁদো কাঁদো স্বরে বলে, কেমন মানুষ তুমি? এত জোরে কামড়ে ধরেছি তবুও ব্যথার কোনো টু শব্দ করলে না। রাগ কমেছে? নুহাসের ঠোঁটে কামড়ে দেয় স্থানে রোজাবা ঠোঁট ছুঁয়ে দেয় প্রথমে, তারপর নুহাসের কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে, তোমাকে এভাবে কষ্ট দিয়ে আমি রাগ কমাতে চাই না। নুহাস রোজাবার কপালে চুমু দিয়ে ফিসফিস কণ্ঠে বলে, তোমার জন্য সব কষ্ট সইতে প্রস্তুত আমি। ফোনের তীব্র রিংটনে ঘুম ভেঙে যায় রোজাবার। সদ্য গাঢ় হওয়া ঘুমটা এভাবে ভেঙে যাওয়াতে কিঞ্চিত বিরক্ত হয় সে। উল্টো পাশে ফিরে ফোন রিসিভ করতে চায় সে, কিন্তু সামান্য নড়াচড়াও সে করতে পারে না। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে নুহাস। এই লোকটা বাসায় থাকা অবস্থায় এক চুলো কাজ ছাড়া করতে নারাজ। রোজাবা বেশ কিছুক্ষণ যাবৎ নাড়াচাড়া করতে নুহাস ঘুম জড়ানো কণ্ঠে বলে, নড়ে না রোজবা, ঘুমাও। আচ্ছা, আর নড়বো না, আমাকে একটু ছাড়ো এবার প্লিজ, ফোন আসছে বারবার। নুহাস হাতে বাঁধন হালকা করতে রোজাবা হাফ ছেড়ে বাঁচে। বিছানার পাশ থেকে ফোন হাতে নেয়। ফারিন ফোন করেছে 3 বার। রোকোজকে ফেলে রোজাবা। ও ফোন ব্যাক করার আগে আবার ফোন বেজে ওঠে। রোজাবা রিসিভ করে বিচলিত কণ্ঠে প্রশ্ন করে, ফারু, ওদিকে সব ঠিকঠাক আছে? এত বারবার ফোন দিচ্ছিস, অল ওকে না? কিচ্ছু ঠিক নেই রোজবা। রোজাবার ভয় শরীর হাত পা ঠান্ডা হয়ে আসে। কার কি হলো আবার? ধরা গলায় প্রশ্ন করে, কার কি হয়েছে ফারু? আব্বু, মা সবাই ঠিক আছে? তুই খালামণি হতে যাচ্ছিস। মানে আমি খালামণি? কি করে? আমি কি করে খালামণি? এই 1 মিনিট, তার মানে তুই? ফারিন লাজুক হেসে বলে, ঠিক ধরেছিস। ইয়ে, আমি খালামণি হব? ছোট্ট একটা বাচ্চা আসবে, ছোট ছোট হাত পা নাড়িয়ে খেলবে, আদো আদো বলিতে কথা বলবে, আমায় মামুনি বলবে। আমি আমি ভীষণ খুশি ফারু। রোজাবার এই খুশিটা খুব কাছ থেকে দেখতে ইচ্ছে হলো ফারিনের, কিন্তু সেটা তো সম্ভব না। তা শুধুমাত্র অনুভবই করলো সে। ফারিন প্রশ্ন ছুড়ল, তোরা বেবি প্ল্যান করছিস কবে? বিয়ে তো 2 বছর হয়ে গেল, এক্ষুনি কি বেবি তুই চাস না, নাকি নুহাস ভাই চাইছে না? মুহূর্তে রোজাবার হাসি খুশি মুখটা বিষাদে ভরে উঠল। পূর্ণিমার মতো উজ্জ্বল চেহারাখানে আমাবস্যার মতো ঘটঘটে অন্ধকার নেমে এলো। এই মুহূর্তে ফারিনের থেকে এমন প্রশ্ন আশা করেনি রোজাবা। গত 1 বছর ধরেই তো বেবি প্ল্যান করছে, কিন্তু সেরকম কোনো রেজাল্ট এখন আসেনি। প্রতি মাসে হতাশ হচ্ছে ও। ডক্টর দেখিয়েছে, কারোরই কোনো সমস্যা নেই। ডক্টরের কথা মতো চলছে, তবুও কোনো পজিটিভ রেজাল্ট আসছে না। প্রতি মাসেই যখন পিরিয়ড শুরু হয় তখন ভেঙে চুরমার হয়ে যায় ও। শুধুমাত্র নুহাসের কারণে এখন অবধি ঠিক আছে রোজাবা। নুহাস ভেঙে পড়তে দেয়নি। সবসময় বলেছে আল্লাহ চাইলে কোনো একদিন নিশ্চয়ই আমাদের কলজিরও সন্তান আসবে। সেই থেকে আল্লাহর পথ চেয়ে বসে আছে। মনাজাতে একটা বাচ্চার জন্য হাহাকার করে ওঠে রোজাবার মন। তাহাজ্জুদের নামাজে আল্লাহর দরবারে হাত তুলে শুধুমাত্র একটা সন্তানের জন্য কান্নাকাটি করে, এখনো করে যাচ্ছে। দুচোখ বেয়ে অস্ত্র গড়িয়ে পড়লো। অতি দ্রুত সেই অস্ত্র আবারও মুছেও নিল। কোনোভাবে যদি নুহাস দেখো আবারও কাঁদছে, তাহলে আর রক্ষা নেই। এদিকে রোজাবার কোনো সারা শব্দ না পেয়ে ফারিন বলে, কি রে, চুপ হয়ে গেলি কেন? কথা বলছিস না যে? রোজাবা কিছু বলার আগে নুহাস ওর হাত থেকে ছো মেরে ফোন নিয়ে নেয়। রোজাবা অবাক নয়নে তাকায়। তার মানে কি নুহাস জেগেছিল, কাঁদতে রেখেছে ওকে? শুকনো ঢোক গিলে নুহাসের পানে তাকায় সে। ততক্ষণে নুহাস ফারিনকে কংগ্রেস জানিয়ে দিয়েছে। রোজাবা তাকাতেই নুহাস রোজাবাকে টেনে নিজের বুকে নিল। এক হাতে রোজাবাকে বুকে আগলে ওর কপালে চুমু দিয়ে ফারিনকে বলে, একেবারে খুশির খবর নিয়েই দেশে ফিরবো ভাবি। এর আগে কাউকে কিচ্ছু জানাচ্ছি না, বুঝলে?
অপাশ থেকে ফারিন কি বললো তার শুনতে পেল না রোজবা। রোজবার এই বেবি না হওয়ার কথাটা ওরা দুজন ব্যতীত আর কেউই জানে না, প্রাণপ্রিয় বান্ধবী ফারিনও না। কিন্তু কতদিন? একদিন না একদিন সবাই জানবে, তখন কিভাবে সবাইকে মুখ দেখাবে রোজবা? ওকে তবে নুহাসের জীবনের সঙ্গে বাবার ডাক শোনা থেকে বঞ্চিত করলো। নুহাসের যে বাচ্চা ভীষণ প্রিয়। নুহাস মিনিট দুয়েক ফারিনের কিয়ানের সাথে কথা বলে ফোন রেখে দিল। রোজবাকে টেনে নিজের মুখ বরাবর এনে বলল। উল্টাপাল্টা চিন্তা ভাবনা মাথা থেকে বের করে ফেলো এক্ষুনি। রোজবা করুণ চোখে তাকিয়ে ধরা গলায় বলল। আমি কি তোমাকে বাবা হওয়া থেকে বঞ্চিত করলাম নুহাস? নুহাস রোজবার কপালে লেপ্টে থাকা চুলগুলো কানের পিঠে গুঁজে দিয়ে বলল। ইস, এরকম কিচ্ছু না, তোমার বা আমার কারোরই কোনো সমস্যা নেই। তাহলে এসব চিন্তা মাথায় আসছে কোথায় থেকে? আল্লাহ চাইলে অবশ্যই বাচ্চা হবে আমাদের। এখন আল্লাহ চাইছে না তাই হচ্ছে না, যখন আল্লাহ চাইবে ঠিক তখনই হবে। এসব আলতু ফালতু চিন্তা মাথা থেকে বের করে ফেলো একদম। একটা কথা বলবো, রাখবে? নুহাস প্রশ্ন চোখে তাকালো। রোজবা স্বপ্ন ঢোক গিলে বহু কষ্টে বলল। তুমি আরেকটা বিয়ে করো, বাবা ডাক শোনার অধিকার তো তোমারও আছে। নিশ্চয়ই অন্য সবার মতো তোমারও বাবা ডাক শুনতে ইচ্ছে করে। রাগের জল শক্ত করে ফেলে নুহাস। ভীষণ রাগ হচ্ছে ওর। এই মেয়ের সাহস হয় কি করে দ্বিতীয় বিয়ের কথা উচ্চারণ করার? নুহাস রেগে রোজবার এক বাহু শক্ত করে চেপে ধরে, সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে রোজবা। নুহাসের রাগ হওয়াটা স্বাভাবিক। যে ছেলে একতরফা ভাবে 5 বছর ওকে ভালোবেসে গেছে, ও অন্য কাউকে ভালোবাসে জেনেও শুধুমাত্র ওকেই ভালোবেসেছেন, সে ছেলে নিশ্চয়ই একটা বাচ্চার জন্য ওকে ছেড়ে দ্বিতীয় বিয়ে করবে না। রোজবা তো নুহাসকে ভীষণ ভালোবাসে। দ্বিতীয় বিয়ের কথাটা বলতে রোজবার ঠিক কতটা কষ্ট হয়েছে, কতটা পড়েছে অন্তর, তা শুধুমাত্র রোজবাই জানে। নুহাস বাবু আরো শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলে। সাহস হয় কি করে তোমার এই কথা বলার? একবারও বলেছি তোমাকে আমার বাচ্চা লাগবে? বলেছি তোমার বাচ্চা না হলে তোমায় ছেড়ে দেবো আমি? বলেছি কখনো? নুহাসের ধমকে কেঁপে ওঠে রোজবা। বিবাহিত জীবনের 2 বছরে প্রথম নুহাস উচ্চস্বরে কথা বলছে রোজবার সাথে, রোজবাকে ধমকাচ্ছে, রেগে আছে রোজবার উপর। সবটাই এই প্রথম। নুহাস আবার বলে।